ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। শফিকুল আলম, এটা তো একটা প্রসিডিওরের ব্যাপার, এগুলো লিগাল অনেক কিছু আছে যে সেগুলো আপনাকে আগে কমপ্লিট করতে হয়। লিগাল এমন না যে আমি আজকে ছিলাম সে কালকে দিয়ে দিবে, এইভাবে হয় না। আমাদের সাথে যখন এক্সট্রাডিশন ট্রিটি হয়েছে সেগুলো একটা সার্টেন একটা প্রসিডিওর কমপ্লিট করতে হয়। এখানে আমরা কিছু আইসিটিতে যে তার নামে মামলাগুলো হয়েছে সেগুলোরও কিছু একটা ধাপ এগোতে হয়, হওয়ার পরে এটা। বাট আমরা যেটা কাজ করছি যে আমরা তাড়াতাড়ি জানিয়ে দিয়েছি যে আমরা তার প্রত্যাপন চাই এবং তাকে বাংলাদেশের মানুষের কাছে এনে তার বিচারটা আমরা করব। এটা আমাদের একদম আমাদের যে লক্ষ্যটা সুনির্দিষ্ট সেটা আমরা জানিয়ে দিয়েছি এবং সেই অনুযায়ী আমরা চিঠি দিয়েছি। শফিকুল, আমরা একটু ইন্ডিয়ান প্রোপাগান্ডা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখেছি যে ইন্ডিয়ার কিছু গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে তথ্য সন্ত্রাস করছে। আপনি যেহেতু প্রেস সচিব, প্রেস উইং এই ব্যাপারে কি কি পদক্ষেপ নিল এই পর্যন্ত? আমরা তো এটা নিয়ে আমরা বলবো যে অলমোস্ট এভরিডে আমরা ডিবাঙ্ক করছি ওদের যেগুলো ম্যাসিভ আকারে যেগুলো তো প্রচুর মিথ্যা দেয়। তার মধ্যে সব তো আসলে এটা ট্যাকেল করা সম্ভব না। এটা মানে সেইভাবে আসলে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই প্রস্তুত না। আমরা এটা নিয়ে একটা বিবিসির একজন এডিটরের সাথে কথাও বলেছিলাম, তারা এটার ব্যাপারে খুব মানে এক্সপার্ট। উনি বলছে যে তোমাদের মিনিমাম 200 জন লাগবে যে সারাদিন এই কাজটা করবে। তো আমরা সেই জায়গায় যেহেতু আমাদের রিসোর্সেস কম, আমরা যেটা করেছি যে আমরা একটা নিজেরা প্রতিদিন মনিটর করি কোথায় কোথায় ওরা মিথ্যা নিউজগুলো দিচ্ছে। সেটাকে আমরা আমাদের একটা ফ্যাক্টস পেজ করেছি, সেই অনুযায়ী আমরা তাদেরকে জানাই যে এটা ভুল নিউজ। এবং আমরা যেটা করেছি একটা পুরো ইন্ডিয়ান যেগুলো যারা এই বাংলাদেশ কাভার করেন তাদেরকে আমরা একটা গ্রুপে এনেছি, তাদেরকে আমরা নিয়মিত আমরা নিউজগুলো দেই যে দেখেন যে এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গায় আপনারা ভুল করছেন। অনেকে আসলে যেটা হয় যে কেউ তো ইচ্ছা করে ফ্যাক্ট মানে ডিস্টর্ট করে। আর একটা গ্রুপ আছে যে তারা ইচ্ছা করে না, কিন্তু তারা যেটা হচ্ছে যে একটা লেজি জার্নালিজম করে। ওরা দেখা গেলো যে ইসকনের কলকাতার একজনের কাছে শুনলো, সে হয়তো একটা ডিস্টর্টেড কথা বললো। আমরা বলছি যে আপনি যদি একটা মাইনরিটি ভায়োলেন্স নিয়ে একটা কথা বলেন, আপনি যদি মনে করেন যে ইসকনের সাথে কথা বলবেন, তাহলে বাংলাদেশেই তো ইসকনের চ্যাপ্টার আছে, তাদের প্রেসিডেন্ট আছে, তাদের জেনারেল সেক্রেটারি আছে, তাদের মাঠকর্মী আছে, তাদের স্পোক্সম্যান আছে, তাদের সাথে কথা বলেন না কেন? তো ওইটা অনেক সময় লেজি জার্নালিজমের কারণে দেখা যায় যে হাতের পাশে যাকে পাচ্ছি তাকে দিয়েই কথা বলছে এবং অনেক ক্ষেত্রে এটা ডিস্টর্টেড হয়। আমরা সব কিছুই দেখে আমরা প্রতিদিনই কিছু না কিছু তাদেরকে আমরা ডিবাঙ্ক করছি এবং আপনি দেখবেন যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসছে। আমরা তাদেরকে প্রতিদিন এবং আমরা খুব দ্রুততার সাথে আমরা অ্যাকচুয়াল যেটা ডেটা, অ্যাকচুয়াল যে ঘটনাটা সেটা আমরা জানাই তাদেরকে যে দেখো এই বিষয়গুলো হয়েছে, তোমাদের এখানে ভুল তথ্য আসছে। তো আমরা এই কদিন আগে আপনি দেখবেন যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াও একটা ভুল তথ্য দিয়েছিল। এই নাটোর না নওগাঁয় একজন হিন্দু একজন সেবায়েতের মৃত্যুকে কেন্দ্র করে, হ্যাঁ। তো আমরা তাকে বলেছি যে এই যে দেখো আমরা এদের সাথে কথা বলছি, তারা তো বলছে যে এটা একটা মানে মূলত যেটা এখন মানে প্রাইমারিলি যেটা আমরা ধারণা করছি, পুলিশ ধারণা করছে এটা একটা রবারি কেস, কিন্তু ওরা এটাকে দেখাচ্ছে যে দিস ইজ এ ভেরি মাচ মানে রিলিজিয়াস মানে কমিউনাল ভায়োলেন্সের একটা কেস দেখাচ্ছে। তো সেটা তো না, আমরা তাদেরকে জানিয়েছি এবং পিটিআও কিন্তু সে অনুযায়ী ইমিডিয়েটলি তাদের স্টোরিটা চেঞ্জ করেছে। তো আমরা প্রতিনিয়ত মনিটর করছি, আমাদের একটা শক্ত টিম আছে। প্লাস আমরা যেটা করি যে বাংলাদেশে যারা ফ্যাক্ট চেক করেন, হ্যাঁ, অনেকগুলো প্রাইভেট গ্রুপ আছে যারা ফ্যাক্ট চেক করে, এফপি করে, বুম বিডি করে, তারপরে ফ্যাক্ট ওয়াচ করে, রিউমার স্ক্যানার করে। আমরা এদেরকেও অ্যালার্ট করি যে দেখো এই নিউজ হচ্ছে, মানে তোমাদের, কারণ আমি তো আর ইম্পোজ করতে পারি না যে এই তুমি এটা করবা কিনা। আমরা তাদেরকে অ্যালার্ট করে দিই যে এই ভুল তথ্য যাচ্ছে, এই ফেক নিউজ যাচ্ছে। এটা আমরা চেষ্টা করছি। গ্রেটার অ্যাওয়ারনেস দরকার আমাদের পার্টেও তাদের পার্টে।
আর আরেকটা জিনিস হচ্ছে যে ওদের একটা গ্রুপ অফ জার্নালিস্ট মনে করছে যে মানে তারা আসলে মেনেই নিতে পারছে না যে হাসিনা ক্ষমতায় নেই। এক ধরনের যত না হাসিনার মানে আওয়ামী লীগের লোকরা যত না শোকগ্রস্ত হয়েছে হাসিনার ডিপারচারে, আমার মনে হয় যে ইন্ডিয়ান প্রেসের একটা বড়ই অংশ এর চেয়ে বেশি শোকগ্রস্ত হয়ে গেছে। তারা কি এদের হাসিনার কাছ থেকে বেনিফিট পেত কিনা আমি জানি না, বাট বিষয়টা কেমন যেন অবাক লাগে। আপনাদের যত না হাউকা আমরা আওয়ামী লীগের লোকগুলোর থেকে পাচ্ছি তার চেয়েও বেশি নাকি কান্না তার জন্য আমি ইন্ডিয়ান প্রেসের কাছে পাচ্ছি। এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমরা তাদেরকে বলেছি যে আপনারা যাই রিপোর্ট করেন, যত করেন, আমরা ওপেন, আপনারা আসেন বাংলাদেশে, এসে আপনারা আপনাদের মতো করে রিপোর্ট করেন। উই আর নট গোয়িং টু মানে তো আপনার জন্য কোনো হিন্ড্রান্স তৈরি করব না, আপনাকে কোনো ব্যারিয়ার দিব না, আপনি আসেন রিপোর্ট করেন। এবং খুব বেশি টাকাও লাগে না। আমি নিজে পার্সোনালি ইচ অ্যান্ড এভরি যারাই বাংলাদেশ কভার করে সবাইকে বলেছি আসেন বাংলাদেশে এসে আপনি রিপোর্ট করে যান। তাতে হয় কি একটা ওপেননেস থাকে, গ্রেটার ট্রান্সপারেন্সি থাকলে আপনি এসে ইচ্ছা করলেই কিন্তু ভুল তথ্য দিতে পারবেন না। এবং সেটা অনেকে করছে। সোহরাব হাসানের কাছে একটু শুনতে চাই, যেমনটি শফিকুল আলম বলছেন একটা গ্রুপ অফ জার্নালিস্ট মনে করছেন যে শেখ হাসিনা ক্ষমতায় নেই, এটা বিশ্বাসই করতে পারছেন না। তারা তো এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, প্রেস উইং তাদের মতো পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সংবাদকর্মী হিসাবে আমাদের এই প্রোপাগান্ডা আমরা কিভাবে রোধ করতে পারি? ধন্যবাদ। অপতথ্য বা ভুল তথ্যের সমুচিত জবাব হচ্ছে সঠিক তথ্যটা জানানোর সুযোগটা রাখা। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিন্তু এই পদক্ষেপগুলো নিয়েছে। ভারতের সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে উন্মুক্ত, যেটি শফিক ভাই বললেন। এবং আমি মনে করি যে অতটা উদ্বিগ্ন হওয়ার নেই। ভুল তথ্য একসময় এটা প্রতিষ্ঠা করা যাবে না, অপপ্রচার এটা সত্য বলে প্রতিষ্ঠা করা যাবে না। সুতরাং আমরা সঠিক তথ্যটা দিই। এবং এক্ষেত্রে আমাদের মিশনগুলোর একটা ভূমিকা আছে। কারণ শুধু তো এটা ভারতে প্রচার হচ্ছে না, ভারতের মিডিয়া থেকে আপনি ইউরোপ, আমেরিকান, সেখানেও কিন্তু এর প্রভাব পড়ছে। আমরা ব্রিটেনের সর্বদলীয় যে বৈঠকে, পার্লামেন্টের সর্বদলীয় বৈঠকে এক ধরনের উদ্বেগ জানিয়েছিল। এমনকি বাইডেনের যে জাতীয় উপদেষ্টা পরিষদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার যে টেলিফোন, সেখানেও কিন্তু আমার ধারণা যে সেখানেও কোনো না কোনো মহলের এটি প্ররোচনা বা একটি চাপ বা তাদের প্রচারের কাজ করেছে। এক হচ্ছে আবার ভারতের সব মিডিয়াই যে এই অপপ্রচারের শরিক হয়েছে তাও নয়। একটা হচ্ছে রাজনৈতিক, তাদের কাছে এটি একটি ধাক্কা লেগেছে। কিন্তু সময়ের ব্যবধানে আমার মনে হচ্ছে যে প্রথম যে উত্তাপটা ছিল, পারদটা ছিল, তা কমে আসছে। এবং এটি আগামী 2-3 মাসে আশা করি যে আরও কমবে। সুতরাং এটি বড় উদ্বেগের বিষয় না। উদ্বেগ হচ্ছে আমাদের এখানে যাতে একটি ঘটনাও না ঘটে সেটি নিশ্চিত করা। এবং যে ঘটনাগুলো ঘটেছে, যেটি প্রেস উইং থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে 88টি ঘটনায় 70 জন গ্রেপ্তার হয়েছে, আইনি প্রক্রিয়া। এখন আইনি প্রক্রিয়াটা যদি সঠিক থাকে, কেউ ভয়ভীতির বোধ না করে। যেমন গতকাল একটি ঘটনা, শুধু তো সাম্প্রদায়িক ঘটনা না, গতকাল যে কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে, যারাই করুক, একজন মানুষ, তিনি মুক্তিযোদ্ধা বলে আমি বলছি না, কিন্তু এটি তো করতে পারে না, এটা মানবতা বিরোধী, এটা কোনো সভ্য দেশে এটা হতে পারে না। তার বিরুদ্ধে কিন্তু প্রেস উইং মানে কঠোর ভাষায় নিন্দা করেছে, রাজনৈতিক দলগুলো এগিয়ে এসেছে। আমরা দুর্গোৎসবের সময় কিভাবে এটা পারলাম, সবাই সম্মিলিতভাবে যদি আমরা প্রকৃত ঘটনা জানাই, পরিবেশ পরিস্থিতি যাতে শান্ত থাকে। আর আমাদের এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি জাতিগত, তাদেরকে আস্থায় রাখা, তাদের সাথে আরও বেশি আলোচনা করা। আমি মনে করি যে এটি হচ্ছে তাদের দিয়ে বলানো, মানে তারা যাদের সম্পর্কে তারা বলছে, ভারত বলুক বা যে কোনো মিডিয়া, এখান থেকে ওই সংগঠনগুলোর নেতারা বলুক, সাধারণ মানুষ বলুক, সেটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে আমি মনে করি।
ধন্যবাদ সোহরাব হাসান। আমাদের একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে আমরা আরও শুনবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণটির বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। যেহেতু আমাদের আজকে স্টুডিওতে প্রেস সচিব আছেন, আমরা একটু গণমাধ্যম নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে আমাদের একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে, সেখানে আমরা বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সম্পাদকরা তাদের মতামত দিচ্ছি। 5ই আগস্টের পরে যেটা আমরা বলি মুক্ত গণমাধ্যমের যে দ্বারটা খুলেছে, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা আমি জানতে চাই যে 5ই আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি কিছু কিছু সাংবাদিকদের নামে হত্যা মামলা হয়েছে। আমার আপনার কাছে প্রশ্ন, সাংবাদিকদের কি হত্যা মামলা হতে পারে? না, এই বিষয়টা নিয়ে আমরা অনেকবার বলেছি। আপনি, আমার মনে হয় না যে এটা আপনি ফলো করেছেন আমাদের যে বক্তব্য। আমাদের বক্তব্য হচ্ছে আমরা এগুলো কেস একটাও আমরা করিনি, গভর্নমেন্ট করেনি বা পুলিশ করেনি কোনোগুলো কেস। যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রাইভেট সিটিজেন যারা ভিকটিমস, যেমন ধরেন কারো ছেলে মারা গেছে বা কারো ভাই মারা গেছে, বোন মারা গেছে, তারা এই অনেকগুলো কেস করেছেন। এখন আমি গভর্নমেন্ট হয়ে আমি তো নৈতিকভাবে আপনাকে বলতে পারি না যে না আপনি কেসটা করবেন না। আমি বুঝতে পারছি যে কেসটার মধ্যে এতগুলো নাম দেওয়া হচ্ছে, কেসটার মধ্যে অনেক এমন কিছু জিনিস আছে যেটা সত্যিকার অর্থে মানে একটা গণতান্ত্রিক সোসাইটিতে আমরা যেটা চাই সেটা যায় না। কিন্তু এই লোকগুলো যখন কেস করে ফেলে তখন আমাদের কি করা যায়? তখন আমাদের যেটা গভর্নমেন্টের যখন দায়িত্ব হয়, এই কেসগুলোকে খুব দ্রুত ইনভেস্টিগেট করে যে এই লোকগুলোর এগেনস্টে মানে হ্যারাসমেন্ট টাইপের কেস করা হয়েছে তাদের নামগুলোকে ফেলে দেওয়া। তো সেই কাজটা আমরা করেছি। আমরা যেটা করেছি, আমরা 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি ইনফরমেশন মিনিস্ট্রির একটা এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে। ওনারা প্রত্যেকটা কেস দেখছেন। ওনারা ইভেন যারা যারা এই কেসের ভিকটিম নিজেদেরকে মনে করছেন তাদেরকে ইনভাইটও করেছেন যে আপনাদের কথাগুলো আমাদেরকে লেখেন, আমাদেরকে জানান আপনাদের বিষয়গুলো। তো এটা তো এই আমরা যতটুক ট্রান্সপারেন্সি রাখা যায় সেটা। এবং এদের মধ্যে আপনারা দেখেছেন যে ডিএমপির যে কমিশনার, উনিও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট মুখ খুলেছেন। তারপরে হোম অ্যাডভাইজার, উনিও এটা নিয়ে বলেছেন। ওনারা বলেছেন যে এগুলো হ্যারাসমেন্ট টাইপের কেস, সেগুলোর বিরুদ্ধে এবং যারা এটা করবে তাদের বিরুদ্ধেও অ্যাকশনের কথা অনেক সময় বলা হয়েছে। আমাদের তরফ থেকে এইটার ব্যাপারে আমরা সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যম চাই এবং কোনো সাংবাদিক যেন মনে না করে যে সে একটা আন্ডার প্রেশারে আছে এবং সেই জন্য এই আন্ডার প্রেশারে থাকার কারণে সেই জন্য সেলফ সেন্সরশিপে না যায়। গত 15 বছরে যেটা হয়েছে সেটার 1 ইঞ্চিও রিপিট হোক সেটা আমরা চাই না এবং আমরা একটা ভয়ের পরিবেশ আমরা চাই না। আমরা দেখেছেন, আমরা প্রথম আলো, ডেইলি স্টার এগুলোদের ব্যাপারে আমরা স্পষ্ট অবস্থান নিয়েছি এবং আমরা প্রত্যেকটা বিষয়ে, মুক্ত গণমাধ্যমের প্রত্যেকটা বিষয়ে আমরা বলেছি যে, এবং আজকেও আমি বলেছি এই বিষয়ে আমাদের এখানে স্পষ্ট, এখানে প্রফেসর ইউনূস খুব স্পষ্টভাবে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেসের ব্যাপারে তার গভর্নমেন্টের অবস্থান জানিয়ে দিয়েছেন। আমরা এটা বিশ্বাস করি এবং উনি এটাও বলেছেন যে আপনারা লেখেন, আপনারা আমাদেরকে নিয়ে লেখেন, আমাদের ভুল ত্রুটিও ধরিয়ে দেন। হ্যাঁ, আপনি যদি আমার ভুল ত্রুটি না ধরিয়ে দেন আমি জানবোটা কেমন? এখানে তো পার্লামেন্ট নাই যে আমাকে এই ডিবেটটা হবে। আর আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে আমি যদি গভর্নমেন্টে পাওয়ারে আপনি থাকেন, পাওয়ারতে থাকলে এক ধরনের অন্ধত্ব কাজ করে। আপনি একটা সত্য এক অ্যাঙ্গেলে দেখছেন, এটার যে আর একটা বাইরের এখানে আর একটা সত্য আছে, আর একটা এখানে আছে। সত্য তো অনেকগুলো ভাবে ধরা দেয়, সত্য তো এক ডাইমেনশনাল না, অনেক ডাইমেনশনাল থাকতে পারে। তো আমি হয়তো একটাই দেখছি, আর একটা সত্য আমি নিচ্ছিই না। তো সেই জন্য আপনারা লিখলে আমাদের এই সত্যগুলো আমাদের সামনে উন্মোচিত হয় এবং আমাদের ডিসিশন নিতে হেল্প করে এবং এটাকে হিউম্যান, অনেকটা মানবিক ডিসিশন নিতে আমাদেরকে হেল্প করে। গভর্নমেন্ট তো একটা বড় একটা পাওয়ার, হ্যাঁ, তাকে মানবিক করাটাও হচ্ছে এই সংবাদপত্রদের কাজ। তারা গভর্নমেন্টকে ধরিয়ে দেয়, তোমার এটা ভুল হচ্ছে, এই জায়গাটায় আপনারা বারবার মিস্টেক করছেন।
আপনি ভুল ধরে দিলেন, আমি তখন নিজেকে ঠিক করে ফেললাম যে না আমার এটা ভুল হচ্ছে, বা আমি আপনার সাথে ডিবেটে গেলাম যে দেখেন আপনি যেটা ভাবছেন সেটা না, আমার ব্যাপারটা এইরকম। তো ডিবেটের মধ্যে বোঝা যাচ্ছে কে প্রিভেল করে। হেলদি ডিবেটটা পুরো সোসাইটির জন্য ভালো, আমরা এটা চাচ্ছি আমরা। এবং আপনি 4.5 মাসে দেখেন আমরা তো প্রত্যেকটা টিভি স্টেশনকে বলি বা নিউজ পেপারকে বলি যে আমরা কিন্তু আপনাদেরকে কোনো সিকিউরিটি এজেন্সি, আমাদের প্রেস উইং বা কোনো মন্ত্রী কেউ কিন্তু আপনাদেরকে ফোন দিয়ে বলছে না যে এই নিউজটা সরাও বা এই নিউজটি কিল করো বা এই লোককে, আমার লোকটাকে অ্যাপয়েন্ট করো হেড অফ নিউজ হিসাবে, বা আমার নিউজ আমাকে প্লিজ করার জন্য রিপোর্ট করো। কিন্তু আমরা অনেক রাজনৈতিক নেতাদের ফোন পাই। সেটা তো আমি এখন একটা রাজনীতির নেতা যদি আপনাদেরকে এই ফোনগুলো দেয়, এটা তো তাদেরটা তো আমি নিতে পারি না, এটা তো সে একটা প্রাইভেট সিটিজেন। এখন আপনি আপনার বিবেচনায় আপনি তারটা কনসার্ন নেবেন কি নেবেন না সেটা তো আপনার, বাট আমার একটা নৈতিক অবস্থান থেকে আমি বলতে পারি আমরা এই কাজটা করি না। মানে আমি যখনই এটা করব তখন আর আমার খুব মোরাল হাই গ্রাউন্ডে আমি বলার সেই যোগ্যতা আমার থাকবো না যে আমি প্রেস ফ্রিডমে বিশ্বাস করি। আমি ওই মোরাল হাই গ্রাউন্ডে থাকতে চাই এবং সমস্ত চেষ্টা, আমার সমস্ত কষ্ট বলেন, সমস্ত চেষ্টা দিয়ে আমি এই জায়গাটা তৈরি করতে চাচ্ছি, যাতে এমন একটা এক্সাম্পল আমি সেট করি যেটা পরবর্তী গভর্নমেন্টকে আপনারাই বলতে পারেন দেখো ইন্টারিম গভর্নমেন্ট তো এটা পারছে, তোমরা কেন পারো নাই। আমরা এই জায়গাটা হারাতে চাই না। সোহরাব হাসান, আমি একটু আপনাকে জানতে চাই, আমরা অনেক দিন পর একটা ভাইব্রেন্ট প্রেস উইং দেখলাম। আমরা গত 15-20 বছরের প্রেস উইং আর এখনকার প্রেস উইংয়ের মধ্যে একটা পার্থক্য দেখছি যে রীতিমতো আমরা আসলে প্রেস উইংয়ের নিউজ নিয়ে অনেক সময় খুব টায়ার্ড হয়ে যাই, এত নিউজ। এই যে একটা ভাইব্রেন্ট প্রেস উইং, আপনি যদি একটু বলতেন। না, ভাইব্রেন্ট কি মানে আসলে প্রেস উইংয়ের দায়িত্ব কি? সরকারের অবস্থানটা জানানো, এবং সেটি যদি লুকিয়ে রাখার চেষ্টা করা হয় অথবা সরকার যেটা জানাতে চায় সেটিই জানবে, অন্যটা জানাবে না, যেটা সবাই বললেন যে ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহি। স্বচ্ছতা থাকলে জবাবদিহি আসবে। আগের প্রেস উইংগুলো কীভাবে কাজ করতো, তারা প্রথমেই করতো যে এ হচ্ছে আমাদের বিরোধী, এ হচ্ছে আমাদের শত্রু, এ মিত্রকে কাছে টানো, শত্রুকে দূরে ঠেলো। একটা রাষ্ট্রের কোনো সরকার তো এটা করতে পারে না, কিন্তু করেছে। প্রথম আলো ডেইলি স্টার নিষিদ্ধ ছিল সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সবাইকে ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই যে প্রথম আলো ডেইলি স্টারের ভবনে যে হামলা হয়েছিল, ঘেরাও হয়েছিল, সে সময় শক্ত পদক্ষেপ নিয়েছে এবং যথাযথ নিরাপত্তা দিয়েছে। কিন্তু একটা ব্যাপারে সবাই বললেন যে 8 সদস্যের কমিটি হয়েছে, কিন্তু এখানে এই মামলাগুলো এক হচ্ছে যে ভিকটিম করেছে, ভিকটিম করলে কিন্তু সমস্যা না, কিন্তু প্রথম আলো সহ আরও অনেকগুলো পত্রিকায় কিন্তু রিপোর্ট হয়েছে ভিকটিম গিয়েছে, মানে যে মারা গেছে তার মা বা বাবা থানায় গিয়েছে, থানায় বলছে তাকে, থানা থেকে বলছে পুলিশ এবং ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি বা অন্য বলছে যে আপনি সই দেন এখানে। তারপর তাই এই নামগুলো যেমন 800 নাম বা 500 নাম, 400 নাম, এটা বসিয়ে দিয়েছে আরেকজন, সেখানে পুলিশের সহায়তা কিন্তু আছে। সুতরাং পুরোটাই এটা প্রাইভেট মামলা, এটা বলা যাবে না। এখন এই আমি এই জায়গায় আপনার সাথে ডিফার করি, আমরা এই বিষয়গুলো দেখেছি। আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে চাই এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। পুলিশ এমন হতে পারে পুলিশ এখানে নিউট্রাল ছিল, পুলিশ যেটা হচ্ছে যে পুলিশ তাকে প্রোটেস্ট করে, এই তুমি এতজনের নাম্বার এইটা তুমি দিচ্ছ কেন, এতজনকে কেস দিচ্ছ কেন, কিন্তু যেটা হচ্ছে কি পুলিশের তো মোরালটা খুব ডাউনে, ওই কারণে তার রোলে পুলিশের মোরাল, পুলিশ এসে বলবে যে এই এতজনের নাম দিচ্ছি তুমি দাও, আপনি যদি আপনার সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাকে আজকেই জানান, আমরা তার এগেইনস্টে অ্যাকশন নিব। আচ্ছা, এই জিনিসটা আমরা জানাবো। আমরা একটা বিরতি যাব, বিরতি থেকে এসে আমরা আবার কথা বলবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। শফিকুল আলম, আমরা খুব ছোট করে একটা নিউজ শুনবো। আমরা বিগত সরকারের প্রধানমন্ত্রীকে যেভাবে প্রেস কনফারেন্স করতে দেখেছি দেশের বাইরে থেকে যখন দেশে আসেন, আমরা প্রধান উপদেষ্টাকে দেখলাম না আজ পর্যন্ত এইভাবে প্রেস কনফারেন্স। এটা বাইরে কিন্তু এইভাবে চল নাই যে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টাররা এইভাবে প্রেস কনফারেন্স করে। এটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে যে
ওনাদের একজন প্রেস স্পোক্সম্যান থাকে বা প্রেস সেক্রেটারি থাকে, তারাই কথা বলে। আপনি দেখেন আমরা প্রতি সপ্তাহে 3 দিন ধরে প্রেস কনফারেন্স করি অ্যাটলিস্ট, এবং অনেক অনেক সময় আমরা সারাক্ষণই, আমাকে তো প্রতিদিন বোধহয় 15-20টা সংবাদপত্র কর্মী বা সাংবাদিক আমাকে ফোন দেন, আমি তাদের উত্তর দেই আমাদের যতটুকু ট্রান্সপারেন্ট থাকার। তো আমি কার হয়ে দিচ্ছি? আমি তো চিফ অ্যাডভাইজারের হয়েই দিচ্ছি। তো আপনি তো আমাকে ট্রান্সপারেন্ট, আপনি যখন আমাকে নিয়ে লেখেন, আপনি কি লেখেন যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা বলেছেন, তাহলে কি এটা ওনারশিপ তো ওনার অফিসের কাছে যায়, ওনার উপরেই যায়। তো এই জন্য আমার মনে হয় যে আমাদের এইখানে ক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা অনেক বেশি। আর আগের প্রেস কনফারেন্সের কথা যদি বলেন, ওইটা যে কতটা হাস্যকর ছিল, হ্যাঁ, এক একজন তেলের ড্রাম নিয়ে আসতেন, তেল দিচ্ছেন তো এবং সেই সবচাইতে যেটা বাজে জিনিস ছিল, তারা কোশ্চেন করতেন এভাবে যাতে আরেকজনের এগেনস্টে ওনাকে লেলিয়ে দেওয়া যায়। পিএমকে লেলিয়ে দিচ্ছেন স্টুডেন্টদের উপরে যাতে পিএম গুলি করেন। আপা উনি কিন্তু দালাল, আপা উনি কিন্তু এই যে একটা কি ভয়াবহ, আপনি ভায়োলেন্সকে ইনসাইট করছেন। আপনার কাজ কি? সংবাদপত্র হিসেবে আরেকজনকে ভায়োলেন্সে ইনসাইট করা তো আপনার কাজ না। আপনার যদি মনে হয় একটা লোক দুষ্টু বা একটা লোক খারাপ, তার এগেনস্টে আপনি ভালোভাবে রিপোর্ট করেন। কিন্তু আপনি এসে প্রেস কনফারেন্সে পিএমকে বলছেন যে ওনারা, আপনি ইভেন লাস্ট প্রেস কনফারেন্সটা দেখেন কি ভয়াবহ একটা প্রেস কনফারেন্স। তো এই জন্য এর চেয়ে স্ট্যান্ডার্ড প্রসিডিওর হচ্ছে প্রেস সেক্রেটারি কথা বলবেন বা স্পোক্সম্যান। আপনি হোয়াইট হাউসে বাইডেন কি প্রতিদিন আসেন নাকি? বা আপনি ইয়েতে দেখেন, ডাউনিং স্ট্রিটে দেখেন, এটা দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। এবং উনি এইটাই ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন। পিএমের তো অনেক কাজ থাকে, হেড অফ গভর্নমেন্টের 1000টা কাজ থাকে। উনি কখন আসেন? যখন ধরেন বিদেশি ডিগনিটারি যদি আসে, তার সাথে জয়েন্টলি প্রেস কনফারেন্সে উনি 1-2টা কোশ্চেন নেন। এটাই গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস এবং আমরা সেটা করতে চাচ্ছি। এটা একটা গ্লোবাল মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কিন্তু হয়তো আবার রাজনৈতিক সরকার আসলে আমরা আবার আগের সংবাদ সম্মেলন বা ব্রিফিং কেন? জনগণকে তথ্য দেওয়ার জন্য। কিন্তু আগে সাবেক প্রধানমন্ত্রী যেসব সংবাদ সম্মেলন করতেন, সেখানে কি জনগণ কোনো তথ্য পেতেন? সেখানে তো যেটি সেভাবে বললেন যেটা হতো, হ্যাঁ হতে পারে প্রধান উপদেষ্টা কোনো একটা বড়, যেমন জাতিসংঘ থেকে ফিরে আসছেন, উনিও কথা বলতে পারেন, কারণ এটা একটা বিরাট বিজয় ছিল। আবার উনি যদি মনে করেন আমার বলার দরকার নেই, প্রেসিং করতে পারে। কিন্তু কথা হচ্ছে আমি যেটা জানতে চাই, প্রেস যেটা জানতে চায় সেটা জবাবটা দিচ্ছে কিনা, বা সেখানে কোনো লুকোচুরি আছে কিনা। সেটা যদি না থাকে, একটা সরকার কিন্তু কাঠামো থাকে উপর থেকে নিচ পর্যন্ত, সেই কাঠামোগুলো কাজ করছে কিনা ঠিক মতো, আর সংবাদ মাধ্যম জানতে চায় কিনা। সংবাদ মাধ্যম যদি নিজেই সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়, মানে তথ্য লুকানো বা তথ্য কোনটা বাড়ানোর, তাহলে তো আর সেটা প্রেস কনফারেন্স অর্থহীন। এটা হচ্ছে এক ধরনের শো অফ, মানে এক ধরনের আনুষ্ঠানিকতা হতো, এবং যেটা খুবই সমালোচনা হতো। এমনকি যেটা সবাই বললেন যে সাবেক প্রধানমন্ত্রী তো এই যেভাবে তাকে তোয়াজ করা হয়েছিল, এটা লজ্জার বিষয়। এবং উনিও অনেক সময় বলতেন যে আমাকে এত করার দরকার নেই। আমরা একটু ছোটো করে সময়, আমাদের হাতে বেশি সময় নেই। শফিকুল আলম, বিএনপির প্রতি নারাজ অন্তর্বর্তী সরকার, দাবি বিএনপি নেতাদের, এই ব্যাপারে যদি একটু ছোট করে। আমরা মনে করি বিএনপি বা যারা এই গণ অভ্যুত্থানে ছিলেন সবাই আমাদের অংশীজন। আমরা মনে করি না তাদের সাথে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ইলেকশন হওয়ার সম্ভাব্য ডেট একটা টাইমলাইন জানিয়ে দিয়েছেন। তো আমরা মনে করি সেই অনুযায়ী আমরা কাজ করছি। এবং আমরা বিএনপির সাথে যখন ডায়ালগগুলো হয়, আমি 4-5টা মিটিংয়ে আমি নিজেও ছিলাম, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়। এটা অবশ্য বিএনপি ধরেন একটা ইলেকশনমুখী পার্টি, যে কোনো পার্টির তো ইচ্ছা থাকে যে আমি ক্ষমতায় যাব ইলেকশনের মাধ্যমে। ওনারা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছেন, সে বিষয়ে কথা বলছেন। এই ধন্যবাদ, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। এই ছিল আমি স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।